যে জামাত ইসলামে যে অন্যদের সাথে নিয়ে আসছে, যাদের সাথে তাদের আদর্শিক মিল নেই, তারপরও একসাথে তারা থাকার চেষ্টা করছে, বা আমরা দেখছি এটা আসলে ফেব্রিকেটেড কিনা। যদি আমরা জামাতে ইসলামের যে হিন্দু ধর্মাবলম্বী যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কৃষ্ণনন্দী, তার উদাহরণ যদি টানি, যিনি আসলে জামাত ইসলামের সংবিধান অনুযায়ী এই দলটির সদস্য হতে পারবেন না, কিন্তু তিনি সেই দলেরই প্রতিনিধিত্ব করবেন জিতে আসলে, বিজয়ী আসলে সংসদে। এটা আসলে এবং তাদের যে জামাত ইসলামের যে সংবিধান, সেটা হচ্ছে তার দলের প্রতিনিধিরা ইসলাম কায়েমের জন্য রাজনীতি করবে। জামাত ইসলাম কি তাহলে কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েমের জন্য সংসদে পাঠাবে? প্রথম কথা হচ্ছে জামাতের এবারের যে পলিসি আমরা দেখতে পাচ্ছি, বা আগেও হয়তো ছিল, সেটা আপনি দেখবেন 80-র দশকে যখন জামাতের বা ছাত্র শিবির যখন বিভিন্ন জায়গায় সংসদ নির্বাচন করেছে, সেখানে কিন্তু অমুসলিমদেরকে প্রার্থী দেয়া, নারীদেরকে প্রতিনিধিত্ব করা কিন্তু আগেও করেছে। দীর্ঘদিন যেহেতু সে এই ধরনের কার্যক্রমে ছিল না, এবার যখন ডাকসুতে এসে সেটা করেছে, অনেকের কাছে এটা নতুন মনে হয়েছে। যে হঠাৎ করে জামাত এরকম ইনক্লুসিভ হলো কেন? এই ধরনের ইনক্লুসিভ আইডিয়া জামাতের মধ্যে আগেও প্র্যাকটিস করার নজির আছে। ডাকসু কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট করেছে, সেটা কিন্তু জামাত করেনি বা শিবির করেনি। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে ধর্মীয় বিধান তো আর মানে শিবির নামে একরকম আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী নামে একরকম তো হতে পারে না। ধর্মীয় বিধান তো একই রকম। আমরা যেটা বারবার দেখি সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্সটা কিন্তু এক ধরনের ইনক্লুসিভ ফর্মে কাজ করে, রাইট? এখন জামাত একই সাথে একটা ইসলামিক দল, একই সাথে সে একটা রাজনৈতিক দল। আপনার মনে থাকার কথা, বিএনপির সাথে যখন জামাত ইলেকশন করে, তখন কিন্তু জোটবদ্ধ প্রার্থী হিসেবে গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু প্রার্থী ছিলেন, ধানের শীষে প্রার্থী ছিলেন। তো জামাত তো গয়েশ্বরচন্দ্র রায়কে সমর্থন দিয়েছে। জামাতের প্রার্থী কিন্তু ছিলেন না গয়েশ্বরচন্দ্র। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ব্যক্তির নীতি, ধর্ম তো আর চেঞ্জ হবে না। ধর্মের যে নীতি আপনার জন্য আমার জন্য, আপনি গাজী টিভিতে গেলে একরকম আর 71 টিভিতে গেলে আরেক রকম, বিষয়টা তো এমন না। বিষয়টা তো শাশ্বত বিধান। তো সুতরাং অমুসলিম বা অন্য ধর্মের লোকদেরকে প্রার্থী করা, দলের সদস্য করা, এটা হয়েছে। সমস্যা, এই প্রশ্নটা আমি আগেও তুলেছিলাম, যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে জামাত কি এটা রিফর্মের মধ্য দিয়ে যাচ্ছে নাকি এটা কৌশল হিসাবে নিয়েছে। আমরা যেটা দেখছি যে জামাত নিজেরা একটা রিফর্ম ইস্যুর মধ্যে নিজেদেরকে ঢুকেছে বলে তারা দাবি করছে। এখন এই রিফর্ম তখনই, আপনি যেটা বলছেন এটা কি আর্টিফিশিয়াল না এটা রিয়েল তাদের অনুভূতি। যেমন দেখবেন জামাত, কালকে একটা অনুষ্ঠান আমি দেখেছি, জামাতের একজন নেতা ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা মহিলা প্রার্থী দেন নাই কেন? উনি বলছেন আমরা সামনে সেটাও দেব। মানে হয়তো এখন তাদের সে ধরনের প্রিপারেশন নাই বা সে ধরনের হয় নাই। তাহলে কি কৌশল নাকি আসলে সংস্কারের অংশ? এইটা যদি আমি দেখি যে এটাকে আস্তে আস্তে তারা তাদের পার্টির মধ্যে নিচ্ছে। যেমন এবারে আপনি দেখবেন যে জামাত এবারই প্রথম যে তাদের ডিপ্লোম্যাটিক মানে করসপন্ডিংসের ক্ষেত্রে তারা মহিলা নেত্রীদেরকে সাথে নিয়েছে, রাইট? যেটা অতীতে তারা নেন নাই, ঠিক আছে? এবং ওই যে বিএনপির সাথে যখন তারা এটা সম্ভবত 2001 সালে পার্লামেন্টে কিন্তু নারী সদস্যরা ছিলেন, হ্যাঁ, সেখানে কিন্তু পার্লামেন্টে জামাতের পক্ষ থেকে 2-3 জন নারী সদস্য তারা কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। এবং নারী সদস্যরা যখন পার্লামেন্টে বক্তব্য দেন তখন কিন্তু এটা নেশন সেটা দেখেন এবং তারা বেশ যোগ্য ভূমিকা পালন করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন তুলেছেন, এটা আমি মনে করি এটা জামাত এটা বিবেচনায় নিবে যে আপনার এই যে রিফর্ম ইস্যুগুলো, যেমন জামাতের ব্যাপারে সবাই, রিফর্ম যদি হয়, এটা যদি আসলে এটা কৌশল না হয়, রিফর্ম হয়, তাহলে তো সবার আগে জামাত ইসলামের সংবিধান, পার্টির সংবিধানটা চেঞ্জ করতে হবে। সেটা তো কোনো পরিবর্তন আমরা দেখি নাই। না, কথা হচ্ছে এই পরিবর্তনটা তাহলে করছে কিসের ভিত্তিতে? এটা এই ধরনের এই স্টেপগুলো যখন নিচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও তো নিশ্চয়ই আলোচনা করেই বা কোনো একটা পরিবর্তন করেই তো নিয়েছে। কারণ দেখেন অতীতে যেটা নেয় নাই এখন সেটা নিচ্ছে। অতীতে এমন একটা ছিল যে জামাতের মানে একটা তাদের পরিভাষা আছে, সদস্যদেরকে বলা হয় রোকন। তো জামাতের কোনো সদস্য ছাড়া কাউকে কিন্তু সংসদ সদস্য প্রার্থী করা যেত না। এটা ট্র্যাডিশন ছিল, প্র্যাকটিস ছিল। এখন দেখা যাচ্ছে শুধু সদস্যর বাইরেও না, সহযোগী সদস্য বা আরও নিচের দিকের লোককেও তারা প্রার্থী করছে। এখন এটাকে কি আপনি কৌশল বলবেন না রিফর্ম বলবেন? নাম্বার ওয়ান কথা হচ্ছে কৌশলও তো পার্ট অফ দ্য রিফর্ম। আপনি একটা রাজনৈতিক কৌশল তো নিতে পারেন। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে নির্বাচন আসলে আমরা নানা ধরনের কৌশল অবলম্বন করি, নানা ধরনের ইস্যু আমরা ধরি। তো এইটা জামাতের কি নির্বাচনকালীন কৌশল নাকি তারা আসলে দলটাকে আস্তে আস্তে? জামাত ইসলামী যদি আসলে এই পরিবর্তনগুলোই করে, আপনার সাথে যে ডিফারেন্স ছিল, যে জায়গা থেকে আপনি আসলে
সরে গেলেন এবং অনেক দুর্ভোগের মধ্য দিয়ে গেলেন, অনেক অনলাইন ব্যাশিং আপনার উপর দিয়ে গেল সেই সময়টা, তাহলে এখন যদি রিফর্ম হয় আপনি কি জামাত যদি চায় আপনি ফিরে আসবেন না, জামাত? প্রথম কথা হচ্ছে দেখেন, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন, কিন্তু এই তথ্যটা অনেকে জানেন না। আমি তো জামাত থেকে চলে আসি নাই, জামাত আমাকে বহিষ্কার করেছে। কথা বুঝতে পেরেছেন? জামাতে কাউকে যদি মানে জামাতের শব্দটা হচ্ছে বাতিল, বহিষ্কার শব্দটা তারা ব্যবহার করে না, তারা বলে সদস্যপদ বাতিল, ঠিক আছে? তা আমার সদস্যপদ বাতিল হওয়ার পরে জামাতে আবার রিভিউ করার সুযোগ আছে, আবার ফিরে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু আমি ফিরে যাই নাই। এখন আপনাকে না, আমি আপনাকে বলছি, আমি আমার ইস্যুটা নিয়ে আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছি। এখন জামাত রিফর্ম করতেছে বা জামাত রিফর্ম করবে বা জামাত, এটা তো এখন একটা রাজনৈতিক পথ আলাদা হয়েছে, তাই না? সো রিফর্ম করলে তো জামাত নামের দলই তো হয়তো দেখা যাবে যে পরিবর্তন হয়ে যাবে। সেই প্রস্তাবনাও আছে যে So, জামাত আপনি ইসলামের নামটাই আসলে যদি বদলে গাজী ফেলা উচিত। টিভিটাই বদলায় যদি মাছরাঙ্গা টেলিভিশন বানায় ফেলেন, তখন তো আর গাজী টিভিতে ফেরত যাওয়ার আমার আর সুযোগ নাই।